নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 10 খবরের বস। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে, তারাতলার আপডেটের দিকে। ইতিমধ্যেই তারাতলা বিপর্যয়ে করা রাজ্য সরকার। তারাতলা বিপর্যয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 3 জনকে। সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, জালে লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল, জালে লেবার সাপ্লায়ার সুভাষ চৌধুরীও। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি আপডেট? দেখো, 3 জন এর মধ্যে যারা এই কারখানায় যারা রিলিজ নিয়েছিলেন তাদের খোঁজ চলছে, কিন্তু 3 জনকে কলকাতা পুলিশের তরফ থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে একজন বিল্ডিং সুপারভাইজার, যিনি বিল্ডিং এর কাজকর্ম দেখভাল করতেন, 2 জন লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী, তাদের 3 জনকে আটক করে এই মুহূর্তে ওটা বিষয় নিয়ে কলকাতা পুলিশের অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। তার পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে কেস রেজিস্টারের যে কাজ সেটাও চলছে। ধন্যবাদ পিয়ালি। তারাতলার ঘটনায় গাফিলতি কার? তারাতলার দুর্ঘটনায় কালপ্রিটকে লিজ নেওয়া সংস্থার অফিসে পুলিশ। বেহারা ব্রাদার্সের অফিসে পুলিশ যায় এবং তল্লাশি নিউ আলিপুর থানার পুলিশের সঙ্গে তল্লাশি লালবাজার গোয়েন্দা বিভাগে। সরাসরি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে ঘটনার প্রথম মুহূর্ত থেকে রনয় আমাদের সঙ্গে রয়েছেন। রনয়, ঘন্টার পর ঘন্টা লাইভ কভারেজ একমাত্র জি 24 ঘন্টা, এই মুহূর্তের কি আপডেট? দেখো, এই মুহূর্তে পুলিশ সূত্রে জানা যাচ্ছে শম্ভুনাথ বেহরা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে এই শম্ভুনাথ বেহরা। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় তদন্ত করছেন তদন্তকারী কর্তারা, এবং কোথায় লুকিয়ে থাকতে পারে বা কোথায় গা ঢাকা দিয়ে থাকতে পারে এই শম্ভুনাথ বেহরা, তার খোঁজে কিন্তু তল্লাশি চলছে। একই সঙ্গে তার যারা অন্যান্য কর্মীরা রয়েছে, ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ফোনের কল রেকর্ড ঘেটে দেখা হচ্ছে বা কল রেকর্ড টাওয়ার লোকেশনও দেখা হচ্ছে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাবো। হুমায়ুন কবির, তিনি ঘটনাস্থলে গেছিলেন, তার সঙ্গে আমি একবার কথা বলবো। হুমায়ুন দা, আপনি স্পটে গেলেন, দেখলেন, এবং কি দেখলেন ভেতরে? দেখুন, যে অবস্থায় রয়েছে সেনাবাহিনীর লোকরা, রাজ্য প্রশাসনের লোকরা যেভাবে কাজ করছে, আমার মনে হয় সারা রাত্রি লেগে যাবে। তারপরেও প্রকৃত উদ্ধার কার্য যেটা সম্পূর্ণ সেটা হওয়ার সময় লাগবে। বলছি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মূলত পোর্ট ট্রাস্টের জায়গা, এবং বলা হচ্ছে এই এলাকা ফিরহাদ হাকিম তিনি এখানকার বিধায়ক, এবং অভিযোগ উঠছে তিনি যখন আজকে আসছিলেন এলাকার বাসিন্দারা তাকে দেখে রীতিমতো বিক্ষোভও দেখায়। এটা স্বাভাবিক ঘটনা। এত বড় একটা দুর্ঘটনা যে সেই এলাকার জনপ্রতিনিধি, তার উপরে মানুষের ক্ষোভ আসতে পারে, বা স্বাভাবিক সেই ক্ষোভের প্রতিফলন তেনার বিরুদ্ধে কেউ বলতে পারে। কিন্তু দেখতে হবে বিষয়টা টেকনিক্যাল ফল্ট না কি কারণে এটা ঘটলো, সেটা আগে টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আগে পরীক্ষা করার পর কাউকে এর ব্যাপারে দোষী সাব্যস্ত। অনেকে এখানে বলছেন যে নিম্নমানের মেটেরিয়াল দিয়ে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল। তা নিম্নমানের মেটেরিয়াল যে সংস্থাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করেছিল, সেই সংস্থা কেন নিম্নমানের দিয়ে কাজ চলছিল? কারণ উনি যখন দায়িত্ব ছিলেন, উনি মেয়র ছিলেন, উনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বর্তমান যারা কলকাতা কর্পোরেশনের টেকনিক্যাল ম্যান রয়েছে, যাদের যে সমস্ত ইঞ্জিনিয়ারদের আন্ডারে এই ঢালাই বা যে কোনো কাজ হচ্ছে, মানে এই ঘটনা একেবারে আমরা নজর রাখবো। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এদিকে তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে যে বিপর্যয়, সেই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং নির্মাণের কোথায় গলদ ছিল, কি হয়েছিল, নানা প্রশ্ন কিন্তু উঠছে। সকাল পেরিয়ে রাতেও চলছে সেই তল্লাশি। একেবারে আলো জ্বালিয়ে তল্লাশি চলছে, ঘন্টার পর ঘন্টা। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি নন স্টপ কভারেজ একমাত্র জি 24 ঘন্টায়। সরাসরি অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন। অর্কদীপ্ত, ঘন্টার পর ঘন্টা আমরা নন স্টপ কভারেজ করে যাচ্ছি, এবং এই মুহূর্তে উদ্ধার কাজ কতটা এগোলো?
12:09 ঘটনা ঘটেছিল, এখন রাত্রি 10টা বাজে, অর্থাৎ প্রায় 10 ঘন্টা ধরে এই উদ্ধার কাজ চলছে। 12:09 ঘটনা কিছুক্ষণের মধ্যেই একে একে পুলিশ, আর্মি, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল কর্মীরা সকলে এসে উপস্থিত হন এবং তারপর থেকে শুরু হয় উদ্ধার কাজ। ইতিমধ্যেই 5 জন মারা গিয়েছেন যেমনটা আমরা দর্শকদের জানাচ্ছি এবং 20 জন সিভিয়ারলি আহত হয়েছেন, এসএসকেএমে রয়েছেন এই খবরও পাওয়া গিয়েছে। কিন্তু এর ভিতরে এখনও অনেকে ট্র্যাপড হয়ে আছেন। প্রায় 45 থেকে 50 জন এই ওয়ার্কার এখানে কাজ করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বোধহয় একটা আন্ডারস্টেটমেন্ট, হিউজ ম্যাসাকার বলা যেতে পারে। তো সেই ঘটনা যখন ঘটে এরকম 45 থেকে 50 জন ভিতরে ছিলেন এবং বাকিরা এখনও অনেকেই ট্র্যাপড হয়ে আছেন। এই যে কংক্রিট কনস্ট্রাকশন সকাল থেকে আমরা দেখাচ্ছি সেটা অনেকটাই ভাঙা গিয়েছে, গর্ত করা গিয়েছে এবং এখনও দেখতে পাচ্ছ এনডিআরএফের কর্মীরা গোল করে দাঁড়িয়ে রয়েছেন। এবার ভিতরে ঢোকার চেষ্টা করা হতে পারে, কিন্তু তারপরেও বলছি এই শুধু কংক্রিট কনস্ট্রাকশন নয়, এর নিচে টিনের শেড রয়েছে, বিমস রয়েছে। তো অনেক এখনো দীর্ঘ পথ বাকি রয়েছে, এত তাড়াতাড়ি কিন্তু উদ্ধার কাজ শেষ হবে না, হতে পারে। তার মানে অর্ক, তুমি যা বলছো তাতে ভোর হয়ে যেতে পারে এবং তারপরেও চলতে পারে উদ্ধার কাজ। মোস্ট লাইকলি তাই, এবং এখনো পর্যন্ত আমার চোখের সামনে যে চিত্র তাতে কিন্তু মনে হচ্ছে রাতের মধ্যে এই কাজ শেষ হওয়া সম্ভব নয়। সুতরাং সকাল সারা রাত্রি কেটে যেতে পারে। সেক্ষেত্রে অর্ক, যারা এখনো চাপা পড়ে রয়েছেন, যাদের এখনো প্রাণ আছে, দূর কাজ তাদের সঙ্গে কোঅর্ডিনেশনটা কিভাবে চলছে? দেখো, মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে কোনো রকম পসিবল সিগন্যাল দিতে, মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে কোথাও থাকলে আওয়াজ দিতে এবং একই সঙ্গে ভিতরে টর্চ ফেলেও দেখা হচ্ছিল কোথাও কেউ আছেন কি না। ফলে এবং ভিতর থেকে বেশ কয়েকজন কিন্তু রেসপন্ড করেছেন, আর সাড়া দিয়েছেন। মানুষের গলার আওয়াজ নিচ থেকে পাওয়া গিয়েছে এবং অ্যাকর্ডিংলি সেই মতো তার নিচে জল এবং শুকনো খাবার পাঠানো হয়েছে এবং অক্সিজেন সিলিন্ডারও প্রোভাইড করা হয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু যারা ভিতরে রয়েছেন, এখনও ট্র্যাপড হয়ে রয়েছেন, কতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সেটার কোনো কিন্তু হদিশ নেই। এবং কি অবস্থা, তার শারীরিক কন্ডিশন দেখো, এই মুহূর্তে যে আমার চোখের সামনে যে ছবি আমি দেখছি, যে অবস্থায় এখনো পড়ে রয়েছে, তাতে নিচে যে অক্সিজেন লেভেল কতটা আছে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল কোথায় আছে, সেটা নিয়েও কিন্তু একটা বড় সড় প্রশ্ন। এবং সবথেকে বড় কথা, এই যে একটা ট্রমা, যারা নিচে ট্র্যাপড হয়ে গেছেন তাদের মধ্যে যে মানসিক ট্রমা কাজ করছে, সেটা ওভারকাম করা খুব স্বাভাবিক এবং আমরা জি 24 ঘন্টা সেই ছবি প্রতি মুহূর্তে তুলে ধরছি। অনেক ধন্যবাদ অর্ক, আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। তারাতলার ঘটনা থেকে বড় সড় পদক্ষেপ, যেমন কথা তেমন কাজ শুভেন্দু অধিকারীর। কেএমসি এলাকায় অনুমোদিত বাণিজ্যিক নির্মাণ বন্ধ করে দেওয়া হলো। এবার স্ক্যানারে আগের সরকারের অনুমোদন। 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অডিটে ছাড়পত্র পেলে 1 আগস্টের পরে কাজের অনুমতি। নবান্নে জানানোর পর এবার নির্দেশিকা জারি করলো কলকাতা পুরসভা। সেই নির্দেশিকা এবার আপনাদেরকে দেখাবো। কেএমসির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এই নির্দেশিকা একেবারে জারি করে দেওয়া হলো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এই নির্দেশিকা জারি হলো। একেবারে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন যে এই তারাতলার ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে যেরকম প্রচুর সম্ভবত বিল্ডিং আছে যেগুলো প্ল্যান হয়তো সম্ভবত ঠিকঠাক নেই, এবং সেই কারণেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই প্ল্যানগুলো ঠিক আছে কিনা সেটার অডিট হবে এবং ততক্ষণ কাজ বন্ধ রাখা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা পুরসভার তরফ থেকে পুর কমিশনার তিনি নির্দেশ জারি করেছেন এবং পুরসভার আইনের 37 নম্বর ধারা অনুযায়ী কলকাতা শহরের যে 16টা বোরো রয়েছে, সে সমস্ত বড় যত বিল্ডার্স রয়েছে, ডেভেলপার্স রয়েছে, সোসাইটি বা ইন্ডিভিজুয়াল যাদের এখন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, সেই সমস্ত বিল্ডিং এর নির্মাণ 31শে জুলাই পর্যন্ত কিন্তু বন্ধ রাখার নির্দেশ অফিসিয়াল। এটা কি শুধুমাত্র বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রে নাকি একেবারে প্রাইভেট নির্মাণের ক্ষেত্রেও বা কোনো ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও? দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে বলা হয়েছে একেবারে বাণিজ্যিক নয়। এখানে বিল্ডার যারা বিল্ডিং ডেভেলপ করেন বা যারা ডেভেলপার, তার সঙ্গে সঙ্গে সোসাইটি বা ইন্ডিভিজুয়াল কেউ যদি কোনো নিজের বাড়িও বানায়
সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের ক্ষেত্রেই কেএমসি অ্যাক্টের 37 ধারা অনুযায়ী এই প্রত্যেকটা নির্মাণের ক্ষেত্রেই এখন কিন্তু একেবারে নিষেধাজ্ঞা জারি হয়েছে 31শে জুলাই পর্যন্ত, এবং যতক্ষণ না পর্যন্ত প্ল্যান খতিয়ে দেখে অডিট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। কোথায় কোথায় বন্ধ থাকবে আরো একবার বলছি, কলকাতা পুরসভার তরফ থেকে পুরসভার আইনে 1980 37 নম্বর ধারা উল্লেখ করে বলা হয়েছে যে কলকাতা শহরের সমস্ত বিল্ডার, ডেভেলপার, সোসাইটি এবং ইন্ডিভিজুয়াল যারা কলকাতা পুরসভার 1 থেকে 16 নম্বর বোর্ডের মধ্যে আছে তাদের যেগুলো কনস্ট্রাকশন চলছে তা 31শে জুলাই পর্যন্ত বন্ধ রাখতে হবে। ধন্যবাদ পিয়ালি আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এই প্রসঙ্গে শুনুন। এবং অডিট হবে, অডিটে পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশানে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট 3টে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা পোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনব। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। সাংবাদিকতার একেবারে প্রত্যেকটা মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত খবরের চুলচেরা বিশ্লেষণ, একদম খবরের ভেতরের খবর টেনে নিয়ে আসা। আর সেই খবরের প্রত্যেকটা ব্রেকিং নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই মুহূর্তে আরও একটি বড় খবর। ক্রমেই নিঃস্ব হচ্ছেন ভাইপো। ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় বোসের, এমনটাই সূত্রের খবর। অভিষেক ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বোস, বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক আইনজীবী, দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয় বলে সূত্রের খবর। অভিষেক ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বোস, তার সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, অত্যন্ত বড় ব্রেকিং। দেখো, কার্যত কিন্তু অত্যন্ত বড় এই বৈঠক সাধারণ একজন আইনজীবীর সঙ্গে সেক্ষেত্রে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হচ্ছে তেমনটা কিন্তু একেবারেই নয়। এক্ষেত্রে আমরা জানি, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে সঞ্জয় বসুর সঙ্গে আজকে কিন্তু কার্যত দীর্ঘ বেশ কয়েক ঘন্টা কিন্তু এই বৈঠক হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় বোস। তিনি কে, এক সময় আমরা জানি যে তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ আইনজীবী হিসেবেই কিন্তু কার্যত তিনি পরিচিত, এবং সেক্ষেত্রে সেই সঞ্জয় বোসের সঙ্গেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন, এবং সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে তার সঙ্গে সঞ্জয় বসুর প্রায় কয়েক ঘন্টা বৈঠক হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিশ্চিতভাবে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তোমাকে এটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা যেরকম দেখেছি যে প্রায় 65 জন বিধায়ক ইতিমধ্যেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তারা ইতিমধ্যেই বৈঠকও করেছেন, বৈঠক করে নতুন ওয়ার্কিং কমিটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে শুধু তাই নয়, বিভিন্ন জেলা থেকে যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তৃণমূলের, তারাও কিন্তু ঋতব্রত শিবিরে জয়েন করেছেন। এবং এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি সব থেকে বড় যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে আজকে দীর্ঘক্ষণ কিন্তু সঞ্জয় বোসের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে, এবং সঞ্জয় বোস তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ বলেই কিন্তু কার্যত পরিচিত ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন তিনি, তার মানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমই ফাঁকা হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা একে একে ফাঁকা হয়ে যাচ্ছেন। দেখো, নিশ্চিতভাবে বিধায়কদের ক্ষেত্রে তো আমরা দেখেইছি একাধিক বিধায়ক, বিশেষত দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে যারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তারাও কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে তারা জয়েন করেছেন। এবং শুধু তাই নয়, সাংগঠনিক দায়িত্ব যারা ছিলেন একাধিক ব্যক্তি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তারা সেক্ষেত্রে জয়েন করেছেন। এবং আজকে যেটা দেখা গেল যে সঞ্জয় বোস তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত, তাকেও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি আজকে বৈঠক করছেন কার সঙ্গে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বাকি অন্যান্য যারা বিধায়ক এই মুহূর্তে রয়েছেন এই একসঙ্গে, তারা কিন্তু কার্যত একেবারে ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। 2024 সালে তৃতীয় মোদী সরকার গঠিত হওয়ার পর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার
কোনো সম্প্রসারণ হয়নি। এই আবহেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত 2029-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে ঘর গোছানোর কাজ শুরু করতে চাইছেন নরেন্দ্র মোদী। সেই সমীকরণে কি জায়গা পাবে বাংলা? পেলে বাংলা থেকে কাদের মন্ত্রিপদ দেওয়া হবে? এগিয়ে কারা? এনডিএতে যোগ দেওয়া বিরোধী বিদ্রোহী শিবির নাকি বাংলার বিজেপি শিবির? বিজেপি সূত্রে দাবি মল মাস শেষ হয়েছে 15ই জুন, এর পর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণে তৎপরতা। এখানেই শেষ নয়, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদেও বদল আসতে পারে। জল্পনা ছিলই, চিত্রনাটক কি সেদিকেই এগোচ্ছে? গত মাস থেকে শোনা যাচ্ছিল মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সেই জল্পনায় খানিকটা জল ঢেলে কেন্দ্রীয় মন্ত্রিসভা খালি হচ্ছে একের পর এক চেয়ার। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল কার্যত সময়ের অপেক্ষা। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভার পুনর্গঠন সেরে ফেলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা ঘিরেই মোদী মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগে উড়িষ্যা সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন মোদী। তারপর মঙ্গল সন্ধ্যায় আবার একান্ত বৈঠক। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ জর্জ কুরিয়েনের। সংখ্যালঘু এবং মৎস্যপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন। 21শে জুন রাজ্যসভায় সাংসদ হিসেবে তার কার্যকালের মেয়াদ ফুরিয়েছে। নতুন করে রাজ্যসভা নির্বাচনে আর তাকে মনোনীত করেননি বিজেপি নেতৃত্ব। তাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে জর্জ পদত্যাগ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। জর্জের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। পদত্যাগ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জর্জ। মোদীর জন্যই মন্ত্রী হওয়ার সুযোগ মিলেছিল বলে জানান তিনি। 2024 সাল থেকেই তৃতীয় মোদী সরকারের মন্ত্রী ছিলেন জর্জ। দেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন। সূত্রের খবর, কেরলের ভোটে খারাপ পারফরমেন্সেই মন্ত্রীপদ গেল। আপাতত জর্জকে সংগঠনের কাজে মন দিতে বলা হয়েছে বলে খবর। বিশেষ করে কেরলের খ্রিশ্চান সম্প্রদায়ের মন জয়ের উপর জোর দেওয়া হচ্ছে। শুধু জর্জই নয়, খালি হওয়ার সম্ভাবনা আরও কয়েকটি মন্ত্রিপদ। এক ব্যক্তি এক পদ ফর্মুলাতেই চলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই ফর্মুলায় দ্রুত খালি হতে পারে কেন্দ্রীয় সরকারের 2 মন্ত্রক। সূত্রের খবর, রেলের রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন রবনীত সিং বিট্টু। তাঁকেও এবার রাজ্যসভায় টিকিট দেয়নি বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি পদে আছেন। একইভাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা দিল্লি বিজেপির সভাপতি হয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রক ছাড়তে পারেন দুজনেই। মোদীর মন্ত্রিসভায় পারফরমেন্সই যে শেষ কথা, সে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ সামনে 29-এর ভোট। পাশাপাশি রাজনৈতিক সমীকরণ, আসন্ন একাধিক রাজ্য বিধানসভা ভোট ঘিরে নতুন পদ বন্টনের সম্ভাবনাও সরিয়ে দেওয়া যাচ্ছে না। বাংলায় ঐতিহাসিক জয়ের পর এবার পূর্ণ মন্ত্রকের শিখকে ছেড়ে কিনা নজর সেদিকেই। কেন্দ্রীয় মন্ত্রকের এই শূন্য পদগুলিতে কোন রাজ্য থেকে নতুন মন্ত্রী করা হবে তার দিকে নজর সকলের। এনডিএতে সামিল হওয়া এনসিপিআই সদ্য তৃণমূল ত্যাগে 20 সাংসদের কেউ কি ঠাঁই পাবে মোদীর মন্ত্রিসভায়? বিশেষ নজর সেদিকেও। শুধু বাংলা নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অপারেশন টাইগারের পর সাংসদ সংখ্যা বেড়েছে মহারাষ্ট্রের শিন্ডে ক্যাম্পে। গুরুত্বপূর্ণ জোট শরিক হিসেবে মন্ত্রিত্বের দাবিদার তারাও। মন্ত্রী বাছাইয়ের অঙ্ক কষার ক্ষেত্রে মাথায় রাখা হবে আসন্ন উত্তরপ্রদেশ ভোটের কথাও। একইভাবে পাঞ্জাবেও বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আম আদমি পার্টি ভেঙে আসা রাঘব চাড্ডা ক্যাম্প গুরুত্ব পায় কিনা বিশেষ লক্ষ্য সেদিকেও। কিছু মন্ত্রীকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে, কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশে রাষ্ট্রদূতের। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও বদলের চিন্তা ভাবনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।